আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। নবম দশম শ্রেণীর এবং এসএসসি 2026, 2027, 2028 সালের শিক্ষার্থীদের জন্য আজকে এই পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়টি সম্পর্কে ভিডিও করছি। প্রথম অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো সবসময় থাকে এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় না, সেগুলো নিয়েই সাধারণত আজকে আমি এই ভিডিওটা করলাম। কারণ হচ্ছে যে প্রথম অধ্যায়ে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো সম্পর্কে আমরা পড়ালেখা না করি, আমরা পরবর্তী অধ্যায়ে বা তারপরে অধ্যায়ে চলে যাচ্ছি। অথচ এই অধ্যায়ের এই বিষয়গুলো না পড়লে পরবর্তীতে একক বা আমাদের অঙ্ক করা, যে কোনো প্রশ্ন সমাধান করা, সৃজনশীল প্রশ্ন থেকে শুরু করে সকল ধরনের প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা অনেক কমে যায়। তাই প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়ানোর জন্য প্রথম অধ্যায়ে যে ভৌত রাশি ও তাদের পরিমাপ, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনা শুধু মাধ্যমিক পর্যায়ে না, সকল ধরনের মাদ্রাসা, কারিগরি ব্যাকগ্রাউন্ডে যারা আছে, এমনকি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী আছে, তাদের জন্য আজকের আলোচনা সমানভাবে ফলপ্রসূ হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ভৌত রাশি এবং তার পরিমাপ চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আজকের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করতে। আজকের টপিকগুলো নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আগে প্রথমে আমরা দেখে নিব যে আমরা কি কি শিখবো আজকের ভিডিওটি শেষ করলে বা আজকের ক্লাসটি শেষ করলে আমরা কি কি জিনিস শিখবো সেটা নিয়ে কথা বলছি। আজকের এই পাঠশালার শিক্ষার্থীরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিসর নিরূপণ করতে পারবে, পদার্থবিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের আলোকে প্রযুক্তির ব্যবহার উল্লেখ করতে পারবে, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশে আদি যুগ উত্থান পর্বের অবদান ব্যাখ্যা করতে পারবে, কিভাবে পদার্থবিজ্ঞান যে অন্ধকার কাল ছিল সেই কাল সম্পর্কে, কেন সেই কালটি ছিল সেটা সম্পর্কে একটা ধারণা লাভ করবে। এই হচ্ছে আজকের আমরা যে পাঠ, সেই পাঠ থেকে আমরা শিখব পদার্থবিজ্ঞান আসলে কি। পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যেখানে আমরা পদার্থ এবং শক্তি দুইটার মধ্যবর্তী যে ইন্টারাকশন বা তাদের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো আমরা নিয়ে যে বিজ্ঞান আলোচনা করা, সেটাই হচ্ছে পদার্থবিজ্ঞান। আর পদার্থবিজ্ঞানের মূল কাজ কি? আসলে পর্যবেক্ষণ, পরীক্ষণ, বিশ্লেষণের মাধ্যমে এই যে বাস্তব জীবনের বিভিন্ন ধরনের বস্তু এবং বস্তুর সাথে শক্তি এবং এর সাথে যে কাজগুলো হয় এবং এর আশেপাশে যে পরিস্থিতি পর্যবেক্ষণ হয়, সেই কাজগুলো করা হচ্ছে পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য। এবার আসি পদার্থবিজ্ঞান আমরা কিভাবে অন্যান্য বিষয়ের সাথে সংযুক্ত করি। যেমন অ্যাস্ট্রোনমির সাথে আমরা যুক্ত করে অ্যাস্ট্রোফিজিক্স তৈরি করা হয়েছে একটা শাখা। জৈব প্রক্রিয়া বা বায়ো জীববিজ্ঞানের বিভিন্ন অংশ নিয়ে পদার্থবিজ্ঞানের সাথে সংযুক্ত করে যে শাখাটি গড়ে উঠেছে সেটা হচ্ছে বায়োফিজিক্স। রসায়নের সাথে আমরা কেমিক্যাল ফিজিক্স বা ভূতত্ত্ব নিয়ে যে পদার্থবিজ্ঞান, জিওফিজিক্স। চিকিৎসা বিজ্ঞানে যে পদার্থবিজ্ঞান ব্যবহার করা সেটা হচ্ছে মেডিকেল ফিজিক্স। এবং জীববিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান মিলে যে বায়োমেডিকেল ফিজিক্স, একটা নতুন এখন বর্তমান সময়ে একটা খুবই চার্মিং সাবজেক্ট হচ্ছে বায়োমেডিকেল ফিজিক্স, যেটা আমাদের দেশে খুবই কার্যকরভাবে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবার আসি আমরা পদার্থবিজ্ঞান যেহেতু অনেক বড় একটা বিশাল একটা বিষয়, বিজ্ঞান একটা বিশাল শাখা, এবং এর কিন্তু শুরু হয়েছে প্রায় আজ থেকে 3000 বছর পূর্বে। তো এর বাইরেও যে পদার্থ যেহেতু সৃষ্টির প্রথম থেকেই একদম বিগ ব্যাং যে শুরু, সেখান থেকেই পদার্থবিজ্ঞানের মোটামুটি আজকের এই বর্তমান অবস্থা। তাহলে পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা দুটি মূলত অংশে বিভক্ত করছি। সেটা হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, মানে আমাদের সময় হিসাব করলে বিংশ শতাব্দীর পূর্ব থেকে একদম অতীতকাল পর্যন্ত, একদম সৃষ্টির শুরু থেকে বিংশ শতাব্দী বা 1900 সাল পর্যন্ত যে পদার্থবিজ্ঞানের যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেগুলো নিয়ে যেটা আলোচনা করা হয় সেটাকে বলে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান। এর মধ্যে আছে বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, মেকানিক্স। বলবিজ্ঞান হচ্ছে মেকানিক্স, শব্দবিজ্ঞান তাপগতি বিজ্ঞান, বিদ্যুৎ চৌম্বক বিজ্ঞান, এগুলো এবং আলো নিয়ে গঠিত। এর মধ্যে বলবিজ্ঞানে তো গ্যালিলিও এবং নিউটনের বিশাল অবদান রয়েছে, শব্দবিজ্ঞানেও নিউটনের অবদান রয়েছে, তাপগতিবিদ্যা এগুলো জুল, কেলভিনের অবদান রয়েছে, বিদ্যুতের রয়েছে ওরস্টেড, অ্যাম্পিয়ার, আলেকজান্ডার ভোল্টার অবদান রয়েছে। আলোর ক্ষেত্রে এককভাবে কৃতিত্ব দেওয়া যায় নিউটনকে, তিনি আলোর বিজ্ঞানটাকে একটু অন্য মাত্রায় নিয়ে গেছেন। এবং সর্বশেষ আমরা যে পয়েন্টটা, যে পদার্থবিজ্ঞানের দুটি অংশের শেষ অংশ, সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান।
আধুনিক পদার্থবিজ্ঞান মূলত শুরু হয়েছে 1900 সাল থেকে। এই 1900 সালের কারণটা হচ্ছে যে 1900 সালে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম থিওরি দিয়েছেন ম্যাক্স প্লাঙ্ক, সেখান থেকেই মূলত আধুনিক পদার্থবিজ্ঞান শুরু, এবং এর সাথে এরপর আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, এরপর নিউক্লিয়ার এবং রাদারফোর্ড, ডাল্টন এদের যে পারমাণবিক ইলেকট্রন আবিষ্কার এবং প্রোটন আবিষ্কার, নিউক্লিয়ার আবিষ্কার, এগুলোর ফলে যে নতুন ধরনের একটা পদার্থবিজ্ঞান তৈরি হয়েছে, সেই নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পার্টিকেল ফিজিক্স, এটি নিয়ে যে পদার্থবিজ্ঞান আলোচনা করে সেটাকে আমরা বলছি আধুনিক পদার্থবিজ্ঞান। তো এবার আমরা চলে যাচ্ছি পদার্থবিজ্ঞানে যে ক্রমবিকাশটি হয়েছে, কারণ এই ক্রমবিকাশটা অনেকে আগ্রহ করে পড়ে না, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই প্রয়োজন হয়। এবং যদি আপনি পদার্থবিজ্ঞানের প্রথম থেকে শুরু করে এভাবে কিভাবে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, এবং এখানে গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার যে বিজ্ঞানীদের অবদান রয়েছে সেগুলো সম্পর্কে একটু ধারণা থাকা দরকার আছে। কারণ আজকে আমরা যত কিছু শিখি, যে বিষয়গুলো শিখছি, সেগুলো কিন্তু আজ থেকে প্রায় 1000 বছর আগে বা শত শত বছর আগে বিজ্ঞানীরা প্রথম দিকে এভাবেই কাজগুলো করে আমাদের কাছে প্রমাণ করেছেন এবং পরীক্ষণের মাধ্যমে বাস্তব যুক্তি উপস্থাপন করেছেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি পরবর্তী যে পর্যায়ে, যে আদি পর্ব, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ আদি পর্ব, এই গ্রিক পর্বটি যে আছে, সেখানে প্রথমে থেলিস খ্রিস্টপূর্ব 624 অব্দ থেকে 586 পর্যন্ত তার জন্ম, তার জীবন ছিল। এই সময় তিনি কার্যকারণ ও যুক্তি ছাড়া বা কোনো কিছু ধর্মের ভিত্তিতে বা পৌরাণিক কাহিনীর ভিত্তিতে উনি কখনো কোনো কিছু স্বীকার করতে চাননি। তিনি সবকিছু যুক্তি এবং প্র্যাকটিক্যালি যে বোঝার ক্ষমতা, সেটার উপর ভিত্তি করেই তিনি তার যে বিজ্ঞান সব চর্চা করতেন। এছাড়া সূর্যগ্রহণ সম্পর্কে প্রথম ওনার ধারণা ছিল, এবং লোডস্টোনের চুম্বক ধর্ম সম্পর্কে থিলিস জানতেন। পিথাগোরাসের নাম আমরা অনেক জানি। পিথাগোরাস গণিতের ক্ষেত্রে খুবই কাজ করেছেন, কিন্তু পিথাগোরাস কিন্তু গণিতের পাশাপাশি আমাদের কম্পমান তার যেটা আছে বা তরঙ্গের উপর, কম্পমান তারের উপর অনেক কাজ রয়েছে পিথাগোরাসের। এই কম্পমান তার কিন্তু আমরা সপ্তম অধ্যায়ে পাবো। এরপর আছে অ্যারিস্টটল সম্পর্কে তো বলার কিছু নেই। অ্যারিস্টটল হচ্ছে আমাদের জীববিজ্ঞানের জনক। তারপর অ্যারিস্টটল কিন্তু মাটি, আগুন, পানি, বায়ু, এই চারটি মৌল দিয়ে সবকিছু তৈরি মতবাদটি অনেক বেশি গ্রহণযোগ্য ছিল, কারণ অ্যারিস্টটলের কথার খুব দাম ছিল, যেহেতু আলেকজান্ডারের সরাসরি শিক্ষক ছিল, তার মতবাদটা খুবই গ্রহণযোগ্য ছিল। অ্যারিস্টটলের পরবর্তীতে আসেন ডেমোক্রিটাস হচ্ছে পদার্থের বিচিত্র সম্পর্কে ধারণা দেন। যদিও ডেমোক্রিটাসের জন্ম অ্যারিস্টটলের আগে, অনেক আগে ডেমোক্রিটাসের জন্ম, কিন্তু অ্যারিস্টটল প্রথম যে পরমাণু যে অবিভাজ্য, সে আর পরমাণু সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, পদার্থের ক্ষুদ্রতম অংশ পরমাণু, সেটা নিয়ে ধারণা দিয়েছেন। অ্যারিস্টাকার্স তিনি প্রথম বলেন যে সূর্যই হলো সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও অন্যান্য গ্রহ তার চারদিকে ঘুরছে। মানে গ্যালিলিও বলার আগে অ্যারিস্টাকার্স প্রথমে বলেছিলেন যে সূর্যই হলো সৌরজগতের কেন্দ্র। তারপর আর্কিমিডিস সম্পর্কে আমরা পদার্থবিজ্ঞানে অনেক ধরনের আর্কিমিডিসের প্র্যাকটিক্যাল আমরা করব, ভেজাল নির্ণয়, তারপর যে কোন লিভার, আমরা লিভার যে পুলি বা লিভার এবং তরলে নিয়োজিত যে বস্তু আছে, যেমন পানির মধ্যে কোনো কিছু আমরা পানির মধ্যে প্রথমে পড়লে সে পানির ঊর্ধ্বমুখী যে চাপ দেয়, এই বিষয়গুলো আর্কিমিডিস খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তার বইতে। এবং একই সাথে গোলীয় দর্পণের সাহায্যে সূর্যের আলো কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল তিনি জানতেন, এবং এর ফলে তিনি গ্রিসের অন্যান্য রাজ্যের যারা শত্রুরা আসতো গ্রিস আক্রমণ করতে, এইটা তিনি ব্যবহার করতেন। আর গ্রিকের আদি পর্বের সর্বশেষ যে বিজ্ঞানীর নাম আমাদের বইতে দেওয়া আছে ইরাতিনথিয়াস খ্রিস্টপূর্ব 276 বিসি, মানে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্ব 276 সালে পৃথিবীর ব্যাসার্ধ খুব সঠিকভাবে নির্ণয় করেছেন, সেটা আমাদের বইতেও আছে। এবার আমরা আসি আদি পর্বের ক্ষেত্রে যে ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান, সেটা নিয়ে একটু আলোচনা করি। আর্যভট্ট প্রথম গাণিতিক প্রমাণের যোগফল পর্যালোচনা করেন এবং দ্বিঘাত সমীকরণ সমাধানের চেষ্টা করেন এবং শূন্যের ব্যবহার আলোচনা করেন আর্যভট্ট। ভাস্করাচার্য নির্ভুলভাবে তিনি পৃথিবীর ব্যাস নির্ণয় করেন। একই সাথে দেখেন ইরাতিনথিয়াসও করেছে
এবং একই ভাস্করাচার্য এই ভারতীয় অঞ্চলে ভাস্করাচার্য করেছেন। 22/7 পাইয়ের মান হিসেবে প্রচার করেন ভাস্করাচার্য। এরই সমসাময়িক অন্যান্য পৃথিবীর অন্যান্য অংশে যেরকম মুসলিম সভ্যতার মধ্যে আবু আব্দুল্লাহ ইবনে মুসা আল খোয়ারিজমি তিনি আল জিবর ওয়াল মুকাবালা নামে গ্রন্থের মাধ্যমে বীজগণিত ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠা করেন। ইবনে আল হাইয়াম আলোক বিজ্ঞানের স্থপতি বলা হয়, যে আলোক বিজ্ঞানকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছেন আমাদের স্যার আইজাক নিউটন। ওমর খৈয়াম তিনি অত্যন্ত উঁচু মাপের গণিতবিদ ছিলেন, জ্যোতির্বিদ ছিলেন। জ্যামিতি ছাড়াও তিনি ত্রিঘাত সমীকরণ সমাধান করেন। দ্বিঘাত সমীকরণ সমাধান করেছেন আর্যভট্ট, আর ত্রিঘাত সমীকরণ সমাধান করেছেন ওমর খৈয়াম। এটি এমসিকিউ এর জন্য প্রয়োজন হয়। আল মাসুদি তিনি প্রকৃতির ইতিহাসের উপর 30 খণ্ডের এনসাইক্লোপিডিয়া লেখেন এবং বায়ুকল বা উইন্ডমিলের কথা আছে। এই বায়ুকল কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি পরবর্তীতে ব্যবহার করেছিলেন। শেন কুইয়ার চুম্বক নিয়ে, উনি হচ্ছে চীনের বিজ্ঞানী শেন কুইয়ার, তিনি চুম্বক নিয়ে কাজ করেন এবং কোন সময় কম্পাস ব্যবহার করে দিক নির্ণয় বিষয়টি উল্লেখ করেন। এবার পরবর্তীতে আমরা আসি পদার্থবিজ্ঞানের যে ক্রমবিকাশ, সেখানে বিজ্ঞানের উত্থান পর্ব, সেটা হচ্ছে অন্ধকার জগতের পর বিজ্ঞানের উত্থান পর্বটা হয়েছে। কেন উত্থান পর্ব? কারণ 1100 বা 1200 শতকের দিকে ইউরোপে যখন মুসলিমরা সর্বশেষ মুসলিম সভ্যতার অবদান শেষ হয়ে যায়, তারপর একটি যুদ্ধ বিগ্রহ অবস্থা ছিল। তারপর আবার আস্তে আস্তে ইউরোপে এনলাইটেন হয়। সেই এনলাইটেনের পর এই প্রথম কোপার্নিকাস 1543 সালে একটি বই কেন্দ্রিক সৌরজগতের ধারণা ও ব্যাখ্যা দেন, এবং এই কোপার্নিকাসের তত্ত্বটি যখন গ্যালিলিও সামনে আনেন, তখনই মূলত চার্চের রোষানলে পড়েন এবং এর জন্য তাকে কিন্তু গিলোটিনে হত্যা করা হয়। এবং বৈজ্ঞানিক পদ্ধতির যে সূচনা করেছেন, গাণিতিক সূত্র দিয়েছেন গ্যালিলিও, এই গাণিতিক সূত্রগুলো দেওয়ার কারণে তিনি প্রথম বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা করেন, এজন্য তাকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। গ্যালিলিও যেদিন মারা যান, ঠিক সেদিন নিউটন জন্মগ্রহণ করেছেন বলে একটি ধারণা প্রচলিত আছে। এই স্যার আইজাক নিউটন 1642 সালে জন্মগ্রহণ করেন এবং 1727 সালে মৃত্যুবরণ করেন। আর গ্যালিলিও জন্মগ্রহণ করেন 1564 সালে এবং 1642 সালে গ্যালিলিও মারা যান। তো নিউটন তার বইতে বলবিদ্যার 3টি সূত্র এবং মহাকর্ষ সূত্র প্রকাশ করেন। একই সাথে তিনি আলো, তাপ, শব্দ বিজ্ঞানেও খুব ব্যাপক অবদান রাখেন এবং ক্যালকুলাসও তিনি অবদান রাখেন। লিবনিজ নিউটনের সাথে গণিতের নতুন শাখা ক্যালকুলাস আবিষ্কার করেন। এরপর আসি আমরা তাপ গতিবিদ্যা নিয়ে কথা বলার সময় কাউন্ট রামফোর্ড 1798 সালে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এই বিষয়টি বলেন, এবং এই তাপ শক্তির মাধ্যমে কিন্তু প্রথম তাপ ইঞ্জিন তৈরি হয়। এরপর লর্ড কেলভিন তাপ বিজ্ঞানের দুটি সূত্র লিখেন। কেলভিন 1778 সালে বৈজ্ঞানিক চার্জের 1850 সালে তাপ গতিবিজ্ঞানের দুটি সূত্র হলেন লর্ড কেলভিন, এবং বর্তমানে আমরা যে তাপের যে একক ব্যবহার করি সেটা হচ্ছে কেলভিন এককে ব্যবহার করি। কুলম্ব। এবার আসি আমরা বিদ্যুতের চার্জ নিয়ে। 1778 সালে বৈদ্যুতিক চার্জের ভিতরের বলের জন্য সূত্র আবিষ্কার করেন কুলম্ব, তিনি 1778 সালে বের করেন, এবং 1800 সালে বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন ভোল্টা। এবং বিদ্যুৎ প্রবাহ দিয়ে যে চুম্বক তৈরি করা যায়, এটা প্রথম তৈরি করে তখন হ্যান্স ক্রিশ্চিয়ান অরস্টেড, এবং এই জন্য তিনি চুম্বক ক্রিয়া আবিষ্কার করেন, এটাকে বলে বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। মাইকেল ফ্যারাডে সেই চুম্বক ক্রিয়ার উপরে পরিবর্তন হয়, সেই পরিবর্তন করে বিদ্যুৎ তৈরি করা যায়। মাইকেল ফ্যারাডে এবং হেনরি, এবং যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের প্রক্রিয়া প্রথম আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। এরপর আসি আমরা জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রকে একত্রিত করে তড়িৎ চৌম্বক তত্ত্বের বিকাশ ঘটান 1864 সালে, এবং দেখান যে আলো আসলে এক প্রকার বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। এইখান থেকে আসলে আলোর যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি সেই জিনিসটা আস্তে আস্তে বিকশিত হতে থাকে। ইয়ং এর সূত্র পরীক্ষার মাধ্যমে আলো তরঙ্গ ধর্ম প্রমাণ করছেন ইয়ং, এবং তিনি অপবর্তন ব্যাখ্যা করেছেন এই পরীক্ষার মাধ্যমে, তরঙ্গ ধর্মের ব্যাখ্যা করেছেন। ওয়েভ, এটা হচ্ছে ওয়েভ
পার্টিকেল ওয়েভ প্রপার্টি, আলোর যে তরঙ্গ ধর্ম আছে সেটা তিনি প্রমাণ করেছেন। আর জেমস ক্লাস ম্যাকওয়েল ব্যবহার করেছেন যে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। এই দুইজন আপনার তরঙ্গ আলোর তরঙ্গ ধর্ম প্রমাণ করেছেন। এবার আসি আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে। আধুনিক পদার্থবিজ্ঞান বলতে প্রথমে এই পারমাণবিক তত্ত্ব জন ডাল্টন ব্রিটিশ পরমাণুবিদ 1803 সালে আধুনিক পারমাণবিক তত্ত্ব দেন। আধুনিক পারমাণবিক তত্ত্ব পর আমরা সরাসরি চলে যাচ্ছি 1897 সালে যে থমসন, যিনি ইলেকট্রন আবিষ্কার করেন, এই যে থমসনের ছাত্র রাদারফোর্ড 1911 সালে পরমাণু কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে সেটা পজিটিভ চার্জযুক্ত এবং এই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন থাকে সেই প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন। আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছি আধুনিক পদার্থবিজ্ঞান শুরু হয়েছে 1900 সালের এই সময় থেকে আর কি। ম্যাক্স প্লাঙ্ক যে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন, এই তত্ত্ব ব্যবহার করে পরবর্তীতে পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল। এই কোয়ান্টাম তত্ত্ব দেওয়ার পরে কোয়ান্টাম তত্ত্বের পর এই কোয়ান্টাম তত্ত্বের বিভিন্ন সমস্যা নিয়ে বাঙালি পদার্থবিদ প্রফেসর সত্যনারায়ণ বসু একটি সমাধান দিয়েছিলেন। সেই সমাধানের প্রেক্ষিতে আইনস্টাইন খুবই বিষয়টা নিয়ে খুবই আলোড়িত হন এবং তার সত্যনারায়ণ বসুর যে সমস্যা সমাধান সংক্রান্ত পেপার সেটা জার্মান ভাষায় প্রকাশিত হয়। এরপর সারা পৃথিবীতে আলোড়ন তৈরি হয়ে যায় এবং প্রফেসর সত্যনারায়ণ বসুর নামে একটি মৌলিক কণা তৈরি করা হয়, তার নাম বোসন। এবং এটা বর্তমানে এটা হচ্ছে হিগস বোসন, যে একটা স্ট্যাটিস্টিক্স আছে, সেই স্ট্যাটিস্টিক্স এই দুইজনের নামেই করা হয়েছে। পিটার হিগস এবং সত্যনারায়ণ বসু এই দুইজনের চেষ্টায় যে নতুন পিটার হিগস বোসন স্ট্যাটিস্টিক্স যেটা আছে সেটা প্রকাশিত হয়েছে। এরপর আসি আমরা বিদ্যুৎ চুম্বক তরঙ্গের বাহক হিসেবে ইথার নামে একটি বস্তু ব্যবহার করা হতো বা এটা আলোচনা ছিল। এই ইথারের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করছিলেন মাইকেলসন এবং মর্লি, এবং তারা ওই ইথারের অস্তিত্ব খুঁজে পাননি এবং পরীক্ষার মাধ্যমে মাইকেলসন এবং মর্লির পরীক্ষার মাধ্যমে এটা বোঝা গেছে যে শূন্য মাধ্যমে বা যখন কোনো মাধ্যম না থাকবে সেই জায়গায় আসলে কোনো বস্তুই থাকে না, কিন্তু আগে বলা হতো সেই জায়গায় নাকি ইথার আছে। পরবর্তীতে এই প্রমাণের মাধ্যমে আমরা নিশ্চিত হই যে এই শূন্য স্থানে ইথার নামে কোনো বস্তুর অস্তিত্ব নাই। এবার আসি আমরা আমাদের আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি নিয়ে। আসলে আইনস্টাইন তার লেখাপড়ার মাঝখানে তিনি প্রথম 1905 সালে থিওরি অফ রিলেটিভিটি দেন এবং আলোর বেগ স্থির এবং গতিশীল সব মাধ্যমে সমান এটাও বলেন। আর আইনস্টাইনের এই থিওরি অফ রিলেটিভিটি থেকে যে নতুন যেটা চমকপ্রদ সূত্র পাওয়া গেছে E=mc², যেটা বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করে, সেই বিষয়টা আইনস্টাইন দেখিয়েছেন। এবং আইনস্টাইন একটা মজার জিনিস দেখেন, সেটা হচ্ছে সময়ের আপেক্ষিক, কখনো সময় বাড়বে কখনো সময় কমবে, কিন্তু আলোর বেগ সবসময় স্থির থাকে। এরপর কোয়ান্টাম থিওরির উপরে কোয়ান্টাম তত্ত্বের সাথে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি সংযুক্ত করে একটি নতুন পদার্থের ঘোষণা দেন, সেটা হচ্ছে ডিরাক। এটা আবার আরেকটি সংখ্যাতে ডিরাক ডেল্টা ফাংশন আছে বা ডিরাক ডেল্টা স্ট্যাটিস্টিক্স আছে, সেটা আরেকটি নতুন বিষয় আবিষ্কৃত হয়, নতুন একটা থিওরি দেন পল ডিরাক। এছাড়া আমরা যদি এবার পরমাণু পদার্থবিজ্ঞানের দিকে তাকাই তাহলে হচ্ছে 1895 সালে এক্স-রে আবিষ্কার করেছেন উইলিয়াম রন্টজেন। এক্স-রে আবিষ্কার করার মাধ্যমে অনেক মানুষের জীবন বায়োমেডিক্যাল ফিজিক্সে ব্যাপক অবদান রাখতে পেরেছেন। হেনরি বেকেরেল পরমাণুর কেন্দ্রে থেকে যে তেজস্ক্রিয় বিকিরণ হয় সেইটা 1896 সালে দেখান, এবং পিয়েরি কুরি এবং ম্যারি কুরি 1899 সালে রেডিয়াম আবিষ্কার করেন এবং তারা বুঝতে পারেন যে পরমাণুগুলো আসলে অবিনশ্বর নয় এবং সেগুলো ভেঙেও তেজস্ক্রিয় বিকিরণ হয়। এই দুইটা আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানে খুবই অবদান রেখেছে। এবং পিয়েরি কুরি ম্যারি কুরি দুইবার, ম্যারি কুরি একবার পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ পান এবং আবার আরেকবার রসায়ন বিজ্ঞানে নোবেল প্রাইজ পান, একমাত্র নারী যিনি দুটি বিষয়ে নোবেল প্রাইজ পেয়েছেন। এবার পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি, পদার্থবিজ্ঞান আসলে কি কি কাজ করে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। পদার্থবিজ্ঞান প্রকৃতির রহস্য উদ্ঘাটন করে, মানে প্রকৃতি কিভাবে তৈরি হয়েছে, নিউট্রন, প্রোটন, কোয়ার্ক
এগুলো স্ট্রিং থিওরি, এগুলো নিয়ে আলোচনা করে, পদার্থবিজ্ঞান প্রকৃতির রহস্য উদ্ঘাটন করে এবং প্রকৃতির যে নিয়মগুলো আছে সেগুলো জানে, সেগুলো জানতে পদার্থবিজ্ঞান খুব কাজ করে এবং অবজারভেশনের মাধ্যমে এই কাজগুলো করে এবং পরীক্ষা নিরীক্ষা তাত্ত্বিক গবেষণা করে। পদার্থবিজ্ঞানের যে একটা শাখা আছে সেটা হচ্ছে প্রযুক্তি, প্রাকৃতিক নিয়মগুলো ব্যবহার করে প্রযুক্তির বিকাশ ঘটায়। প্রযুক্তির মানে কঠিন পদার্থবিজ্ঞান যে সলিড স্টেট ফিজিক্স বা আমাদের যে আইসি বা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, এগুলো নিয়ে পদার্থবিজ্ঞান কাজ করে এবং এগুলো বর্তমান পৃথিবীতে খুবই প্রযুক্তির বিকাশে খুবই সহায়ক ভূমিকা পালন করেছে। আর পদার্থবিজ্ঞান অধ্যয়ন করে একটি প্রকৃষ্ট মানবিক প্রশিক্ষণ, কারণ পদার্থবিজ্ঞান অধ্যয়ন করলে একজন শিক্ষার্থীর মধ্যে ধৈর্য, অবজারভেশন বা পর্যবেক্ষণ করার ক্ষমতা এবং কোনো পরীক্ষণের ক্ষেত্রে যে ব্যবহারিক কাজ করে হাতে কলমে শিক্ষা সেটা পাওয়া যায়। আর পদার্থবিজ্ঞান আমাদের পর্যবেক্ষণ করতেও শেখায়, এই বিষয়গুলো পদার্থবিজ্ঞান পড়লে আমরা জানতে পারি। আশা করি আজকের এই ক্লাসটি থেকে সকল ধরনের শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞানের যে ধাপগুলো, বিভিন্ন সময় পদার্থবিজ্ঞান কিভাবে আমাদের সেই সৃষ্টির আদিকাল থেকে বর্তমান পর্যন্ত পদার্থবিজ্ঞানের প্রযুক্তিগুলোর যেভাবে ক্রমবিকাশ হয়েছে সেগুলো নিয়ে আলোচনা হলো এবং এমসিকিউ করার জন্য, এমসিকিউ ভালো করার জন্য এই বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। সেজন্য আজকের এই আলোচনা আমার মনে হয় এখানে আমরা শেষ করি। ইনশাআল্লাহ আগামী দিন আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।